মিনিস্টার বটে। ফার্টিলাইজারটা কি স্যার ওটা বলেছেন মনসুখ মান্ডাভিয়া, আমাদের এখন ফার্টিলাইজার মিনিস্টার কাম হেলথ মিনিস্টার। তো উনি ভ্যাকসিনে আপনাদেরকে কি দিতে চাইছেন সেটাও আপনারা খুব ভালো করে জানেন। 2019-এ নরেন্দ্র মোদী দাঁড়িয়ে বলেছিলেন লালকেল্লাতে যে আমাদের সবচেয়ে বড় প্যাট্রিয়টিক কাজ যেটা হবে সেটা হচ্ছে পপুলেশন কন্ট্রোল করা। 2019-এ বলেছিলেন উনি লালকেল্লা থেকে। 2020-তে ওই একই জায়গায় বসে উনি বলেছিলেন যে এবার আমাদের ভ্যাকসিন আনা হয়েছে যেটা দিয়ে মানুষকে বাঁচানো হবে। 2019-এ যিনি বলছেন মানুষকে মারতে হবে, 2020-তে উনি বলছেন ওই ভ্যাকসিন দিয়ে মানুষকে বাঁচাতে হবে। তাহলে আপনারা কিভাবে বাঁচছেন দেখতেই পাবেন। তবে ভ্যাকসিনের থেকেও আরও অনেক বেশি খাড়া আপনাদের মাথায় ঝুলছে, আমি সেইগুলো সম্বন্ধে বলতে চাই। অ্যাকচুয়ালি এই লাস্ট 2 বছর ধরে যেটা ভাইরাস আর ভ্যাকসিন নিয়ে দেখছেন এগুলো হচ্ছে বিগেস্ট ডিস্ট্রাকশন টুয়ার্ডস দ্য অ্যাকচুয়াল ওয়ার, যেটা 2017-তে শুরু হয়েছিল ডোনাল্ড ট্রাম্প আর চায়নার ট্রেড ওয়ার হিসেবে, আপনারা সেটা জানেন। আর এটা হতেই হতো যবে থেকে 1913-তে আমরা ফেডারেল রিজার্ভ তৈরি করেছিলাম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে, যেখানে পয়সার বিনিময়ে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তার গভর্নমেন্ট ব্যাংক তার সত্ত্বটা ছেড়ে দিয়েছিল কয়েকটা প্রাইভেট ব্যাংকারের হাতে। রথচাইল্ড বলে, আপনারা সেই নামে জানেন, কিন্তু রথচাইল্ড ছাড়া আরও লোকে আছে। তো সেই ব্যাংকাররা কী করেছিল দেখবেন, আপনি যখন এখন নোট দেখবেন, আপনাদের নোটও দেখবেন, পৃথিবীতে 3টে ব্যাংক ছাড়া আর সব কিন্তু এখন ফেডারেল রিজার্ভ ব্যাংক, শুধু নামগুলো আলাদা। যেমন বিদেশের বিভিন্ন নামকে আমরা ভারতীয় নাম করে দেখাতে চাই, যেন ইন্ডিয়ান, আমরা গঙ্গা জল, পঞ্চামৃত ইত্যাদি ইত্যাদি জানি না, নরেন্দ্র মোদী বিভিন্ন নাম ম্যানুফ্যাকচার করেছেন, কিন্তু এসেনশিয়ালি এগুলো হচ্ছে ওই সেন্ট্রাল যা থিওরি গ্লোবালিস্টদের, সেই জিনিসগুলোকে আনা। তো এর মধ্যে ফেডারেল ব্যাংক, আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াও কিন্তু ফেডারেল ব্যাংকেরই আওতায়, অর্থাৎ রথচাইল্ড এটাকে কন্ট্রোল করে। রথচাইল্ড বা 13 ফ্যামিলিজ কন্ট্রোল করে। এরা কারা? এটা হয়তো ভবিষ্যৎ বক্তা বলবেন, বা আমি শান্তনু আপনার সাবজেক্ট, দেবাশিস স্যারের সাবজেক্ট ওটা। তো তো বেসিক্যালি এটা হচ্ছে একটা ব্যাংকারদের লড়াই, এবং ব্যাংকারদের লড়াই হতেই হতো, কেননা আজকের ইউএস ডেট হচ্ছে $30 ট্রিলিয়ন, 1 ফেব্রুয়ারিতে হয়ে গিয়েছে। এই $30 ট্রিলিয়ন মধ্যে অ্যাকচুয়াল গোল্ড রিজার্ভ ওনাদের মাত্র $15 ট্রিলিয়ন। এক্সট্রা যত ট্রিলিয়ন ডলার আছে সেটাকে ওনারা আকাশ থেকে ছাপিয়েছেন, শূন্য থেকে। সেই ডলারের কোনো ভ্যালু নেই। আর যখন আপনারা এক্সট্রা অর্ডিনারিলিভাবে টাকা ছাপাতে থাকবেন তাহলে হাইপার ইনফ্লেশন হয়, আর সেই হাইপার ইনফ্লেশনটাকে আটকানোর জন্য লকডাউনটা আনতেই হতো। কিন্তু লকডাউনটা আনতে গেলে আপনাকে যদি বলা হয় যে আমরা প্রচুর টাকা ছাপিয়ে ফেলেছি এবং প্রচুর টাকা মেরে ফেলেছি, এবার আপনারা ঘরে ঢুকে যান এবং আপনাদের কোনো খরচা করার দরকার নেই, কেননা টাকাগুলো এবার আমরা রাখবো, সেটা আপনারা মানবেন না। তাই আপনাদেরকে ভয় দেখাতে হবে, এবং ভয় দেখাতে হবে এমন একটা জিনিস নিয়ে, সেটা খুব ঐশ্বরিক প্রবৃত্তির হতে হবে। মানে সব জায়গায় সে বিদ্যমান থাকতে পারে, সব কিছু সে করতে পারে, কিন্তু আপনি তাকে দেখতে পাবেন না, যেটা একমাত্র ভাইরাসই হতে পারে। কেননা আপনি যদি ব্যাকটেরিয়া নেন, প্রোটোজোয়া নেন, যা ইচ্ছা নেবেন, যে কোনো প্যাথোজেন, আর তাদের সমস্যা, তাদের সাথে ফায়দাটা হলো আমাদের জন্য এই যে আমরা ওটা অপটিক্যালি দেখতে পাবো, অর্থাৎ একটা মাইক্রোস্কোপের তলায় দেখলে তাকে দেখতে পাবো একটা সেলুলার অর্গানিজম, সে কীভাবে বাড়ছে, ঘুরছে, কী করছে, যা যা বলা হচ্ছে আর কি। কিন্তু ভাইরাসকে নিয়ে যদি বলেন, তাহলে ভাইরাস বেসিক্যালি হচ্ছে একটা আরএনএ বা ডিএনএ স্ট্র্যান্ড, তার কিছু করার থাকে না। আপনারা সবাই ক্লাস 8-এ পড়েছেন, দ্য ডিফারেন্স বিটুইন আ ভাইরাস অ্যান্ড আ ব্যাকটেরিয়া ইজ দ্যাট ভাইরাস ইজ আ ডেড প্রোটিন পার্টিকেল, তাই তো, হুইচ উইল কজ আ রিয়াকশন ইন দ্য বডি। অর্থাৎ আপনি যদি যে কোনো বিষও খেয়ে নেন, আর্সেনিকও খেয়ে নেন, তাহলে আপনার বডিতে কিছু রিয়াকশন হবে। আমি সেটাকে যদি বলি যে ইট ইজ আ ভাইরাস, আপনার বডিতে ছড়িয়ে গেছে, ঠিক সেই জিনিসটাই এটাকে বলা হয় ভাইরাস, এবং এর আইসোলেশন প্রসেসটাও তাই। যদি ভবিষ্যতে কেউ আপনাকে বলে যে ভাইরাস ইজ আইসোলেটেড, প্লিজ বিলিভ করবেন না, এটা এত বড় একটা ডিস্ট্রাকশন। আর আপনাদেরকে ভাইরাসের নামটা দিয়ে বারবার গেঁথে রাখা হচ্ছে একই জায়গায়, যাতে আপনারা বুঝতে না পারেন যে অ্যাকচুয়ালি কী হচ্ছে ভারতবর্ষে শুধু নয়, সব জায়গাতে হচ্ছে। মনে রাখবেন 1973-তে প্রথমে একটা কম্পিউটার সিমিউলেশন হয়েছিল, এমআইটি এন্ড অফ দ্য ওয়ার্ল্ড বলে একটা, ওয়ান ওয়ার্ল্ড বলে একটা কম্পিউটার সিমিউলেশন করেছিল। তারা বলেছিল 2020-তে এত আনসাস্টেনেবল মানে মানুষের জন্য এত আনসাস্টেনেবল হয়ে যাবে পৃথিবী, যে সেই সময় মানুষের সংখ্যা কমাতে হবে। এটা 1973-এর কথা। এবং 1973টাকে কেন বলছি, যে সেই সময়কার লোকেরা, সেই যে ইউজেনিক্স, তারাই আজকের WEF-এর মানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের হেড, তারাই বিল গেটস, তারাই হেনরি কিসিঞ্জার, এবং তারাই হচ্ছে জাকস আটালি।
আমি যখন আমার বক্তব্য শেষ করবো তখন আমি জাকস অ্যাটালির কথাটা দিয়ে আপনাকে বলবো যে অ্যাকচুয়ালি এরা কী চায়। 1981 সালে জাকস অ্যাটালি কী বলেছিল এবং আজকে দেখবেন অক্ষরে অক্ষরে তাই বলছে। যদি বলেন জাকস অ্যাটালিকে, জাকস অ্যাটালি বিল্ডারবার্গ গ্রুপের একজন সদস্য, উনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একজন সদস্য, উনি ফ্রেঞ্চ প্রাইম মিনিস্টার যতগুলো আছে উনি নিজে মুখে বলেন যে আমি ফ্রেঞ্চ মিনিস্টারদের তৈরি করি, ফ্রেঞ্চ প্রাইম মিনিস্টারদের তৈরি করি। তো এই যে ইউজেনিস্টরা এরা 1973-তে বেসড অন কম্পিউটার সিমুলেশন আগে থেকেই বলে দিয়েছিল 2020 পরে মানুষের জনসংখ্যা যদি না কমানো হয় তাহলে পৃথিবীতে যা রিসোর্স আছে সেটা সঠিকভাবে বন্টন হবে না। এরা যখনই সঠিকভাবে বন্টন বলে ওদের মানেটা কিন্তু সঠিকভাবে বন্টন বিটুইন দেম, ওদের মধ্যে, আমাদের মধ্যে নয়। ওরা যে বলে সাস্টেনেবল গ্রোথ, অ্যাকচুয়ালি ওটার মানে হচ্ছে সাস্টেনেবল গ্রোথ ফর আস, অর্থাৎ ক্লাউস জার্নাল শোয়াব বা বিল গেটস এদের জন্যে, আমাদের জন্য নয়। এইগুলো হচ্ছে যখনই ওরা বলবে যে সাস্টেনেবল গ্রোথ, কার্বন ফুটপ্রিন্ট, কার্বন বলতে আমরা হচ্ছে কার্বন দিয়ে তৈরি। যখন বলছে কার্বন কমাতে হবে বেসিক্যালি আমাদেরকে কমাতে হবে, এটাকেই ওরা বারবার বলছে এবং বিভিন্নভাবে বলা আছে। ওরা বলেছে আপনারা শোনেননি, আপনারা দেখেননি। এর কারণ হচ্ছে আপনারা নিউজটা কীভাবে নেন। আপনি মোবাইলটা তুলবেন আর এই মোবাইলটা তুলে ফেসবুকটা ক্লিক করবেন, প্রথমে যেটা আসবে সেটাই আপনার জন্য নিউজ। কিন্তু এইগুলো কখনোই নিউজ নয়। গুগল এখন এই অ্যালগরিদমে চলে যে আপনি আগের দিন কী দেখেছেন সেটা দেখে নেওয়া হয়, দেখে নেওয়ার পর ওদের এআই সিস্টেমে এটা তৈরি করা থাকে যে এই লোকটাকে কি কি দেখাতে হবে, অর্থাৎ লোকটা এমন কিছু দেখছে কিনা যেটা তার জন্য রিবেলিয়াস হতে পারে। তো সেই জন্য তারপরে দেখবেন হঠাৎ করে দেখবেন জাহ্নবী কাপুর বিকিনিতে ঘুরছে কিনা বা কোন অ্যাক্ট্রেস বিকিনিতে ঘুরছে কিনা হঠাৎ করে চলে আসে। এগুলো আপনার কোনো রেফারেন্স লিস্টে নেই, কিন্তু ওগুলোকে দেওয়া হচ্ছে। এগুলো একটা ডিস্ট্র্যাকশন। আপনারা এমনভাবে ওর ভেতরে ঘিরে যাচ্ছেন, আপনারা বুঝতেও পারছেন না যে আপনাদের পৃথিবীকে কতটা ছোট করে দেওয়া হয়েছে। আর এটা কারা করছে? এটা কোনো ভাইরাস বা ভ্যাকসিন এসব কিছু করছে না, এটা ডিস্ট্রাকশন। এটা অ্যাকচুয়ালি ব্যাঙ্কিং সিস্টেমকে করা হয়েছে। আর এই ব্যাঙ্কিং সিস্টেমের এই $30 ট্রিলিয়ন যেটা আমেরিকা এবার ডুবতে বসেছে, আমেরিকা জানে যে সে ডুবে যাবে, তখন তখন এই থার্ড ওয়ার্ল্ড ওয়ার, এই যুদ্ধটা করার একটাই পরিণতি হয় যে আমি প্রত্যেকটা দেশকে ভেঙে দেবো, সবাইকে আমি সমানভাবে গরিব করে দেবো। এবং চায়না কেন ডাইরেক্ট লড়াই করতে পারছে না? কেননা চায়না আর জাপান আমেরিকার এই ডলার ডেটটাকে সবচেয়ে বেশি হোল্ড করে। অর্থাৎ আমেরিকান ডলার যদি ভেঙে যায় তাহলে চায়না, যার ডেটটা ওই ডলারেই আছে, সেও ভেঙে যায়। ভারতবর্ষ বা যে কোনো দেশ আজকে যদি আমি বলি রুপি আর ডলারটাকে আমি আলাদা করে দিচ্ছি, কিছু যায় আসে না। আমার আপনার জন্য রুপি যদি মানে ডলারের বেসিসে ইভ্যালুয়েট না হয় তাহলে কিন্তু বেঁচে থাকতে আমাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আম্বানি আর আদানির হবে। কেননা ওরা কিন্তু ডলারে সব সময় কনভার্ট করে তাদের ইয়েটা দেখে। সেই জন্যে আপনাদের থেকে সব কিছু নিয়ে নিতে হবে, তবেই গিয়ে সে তার যে রুপিস ভ্যালু তাকে খুব কুইকলি ডলারে কনভার্ট করবে। এবং ডলার যেহেতু ভেঙে যাচ্ছে তাই জন্য একটা ডিজিটাল কারেন্সি আনা হচ্ছে। কারণ ডলার বেসিক্যালি কি, সেই পেপার নোটে লেখা আছে দ্য ফেডারেল ব্যাঙ্ক অফ ইউনাইটেড স্টেটস দায়বদ্ধ আছে আপনাকে $1 দেওয়ার কি $100 দেওয়ার কি $200 দেওয়ার। ফেডারেল ব্যাঙ্ক, নট দ্য ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট। আপনি আপনার নিজের যদি একটা ব্যাঙ্ক নোটকে তুলে দেখেন তো তাতে আপনি দেখতে পাবেন লেখা আছে দ্য গভর্নর অফ আরবিআই, সে আপনাকে $2 কি $10 $5 এগুলো দেওয়ার জন্য দায়বদ্ধ আছে এবং গ্যারান্টার হিসেবে থাকে সরকার বলে যে ও যদি না দেয় তাহলে কিন্তু আমি ওকে। তো এই ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে আপনাদের একটা সরল বিশ্বাস আছে আমার হাতে যে টাকাটা আছে সেই টাকাটার ভ্যালু 100 200 300 400 যাই আপনি ভাবছেন, বা কাল আমি ফেরত পেয়ে যাবো যদি আমার কাছে টাকাটা ব্যাংকে থাকে। কিন্তু সেটা কখনোই হবে না, কেননা ব্যাংক একটা প্রাইভেট এন্টিটি। আর অ্যাডভান্স স্টেজ অফ ক্যাপিটালিজম যখন বেসিক্যালি কি হয়, ব্যাংকের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সুদ মানে ঘোড়ার ডিম পাড়া প্রত্যেক দিন, লিটারেলি। কেননা আপনি রাখবেন $10 এবং সেই $10 2% 3% খেয়ে $12 হলো, $13 হলো, খুব একটা বিশেষ হলো না। কিন্তু যারা বিলিয়নিয়ার, যারা ট্রিলিয়নিয়ার, তারা জাস্ট চুপচাপ বসে থাকার জন্য তাদের টাকাটা যে $1 ট্রিলিয়ন বসে আছে কালকের দিনে একটা $1 মিলিয়ন যোগ করে ফেললো। সেই $1 মিলিয়ন কোথা থেকে এসছে, কার বেসিসে এসছে? কেননা সোনা তো সোনার যে রিজার্ভ বা রেয়ার আর্থ মিনারেলসের যে রিজার্ভ, এগুলো তো আপনার জন্য সীমিত। সেই সীমিতের ওপরে টাকাটা কোথা থেকে আসছে? এটাকে আমরা বলি ঘোস্ট ইকোনমি বা হোপস ইকোনমি। এবং এই জন্য দেখবেন তখন সার্ভিস ইন্ডাস্ট্রিগুলো বেড়ে যায়। সার্ভিস ইন্ডাস্ট্রি মানে হচ্ছে যে আমার বেসিক্যালি আমি বাসে করে যাব, তার জন্য দরকার ড্রাইভার আর কন্ডাক্টর, কিন্তু তারপরে আমি আবার আনবো আরও কিছু যারা আপনার যাত্রাকে আরও সুখকর করবে। এগুলোকে বলে ঘোস্ট ইন্ডাস্ট্রি আর হোপস ইন্ডাস্ট্রি। এই পপুলেশনটাকে আমাকে বাদ দিতে হবে।
এই পপুলেশনকে হঠাৎ করে বলতে হবে কাল থেকে তোমার চাকরি নেই, এটা আমি কিভাবে বলবো? আমি বলতে পারি না। যদি না আমি তাকে লকডাউনে নিয়ে যাই, লকডাউনে নিয়ে গিয়ে বলি যে এবার আর কিছু করার নেই। যেমন করে এখন বলা হচ্ছে ইউক্রেনে যুদ্ধ হচ্ছে বলে আমাদের এখানে গরম বাড়ছে। মানুষের বুদ্ধিও ভোতা হয়ে গেছে। ইউক্রেনটা কোথায়? এখন মোটামুটি দুটো নালা পেরিয়ে যেন ইউক্রেন, এরকমভাবে আমাদের মনে হচ্ছে। সেটা কিন্তু তা নয়। এই ইউক্রেনের যুদ্ধের জন্য, ইউক্রেনের যুদ্ধ একটা বাহানা। ইউক্রেনের যুদ্ধকে আমেরিকা এনেছে দ্বিতীয় ফেজটাকে শুরু করার জন্য, যেটা হচ্ছে ফুড ক্রাইসিস। আমাদের সব ফুড আছে, এমএসপির দরুন। ভারতীয় সরকার যেহেতু এমএসপি বলে একটা কনসেপ্ট চালু করেছিল, দেখবেন আমাদের সব চাষিরা শুধুমাত্র গম আর ধান শুরু করে। এই এমএসপি করার জন্য আমরা কিন্তু আর অন্য কোনো শস্য তৈরি করি না। শুধু সরকার এমএসপিটা দিয়ে দিয়েছিল বলে যে যদি চাল বানাই, যদি গম বানাই, তাহলে অন্তত টাকাটা পেয়ে যাবে। এটা একটা বিশেষ বড় সমস্যা আমাদের জন্য। এইভাবে এছাড়াও অনেক বেশি সমস্যা আছে আমাদের ফুড চেন নিয়ে, যেটা স্যার বলেছেন, আমি সেটাকে নিয়ে আর যাবো না। এনি কেস, এই মুহূর্তে ব্যাংকাররা যেটা চাইছে সেটা হচ্ছে এই যে ওদের কাছে প্রচুর টাকা হয়ে গেছে, টাকার আর কোনো ওদের ভ্যালু নেই। আমাদের কাছে আছে, আমাদের কাছে টাকা একটা ইন্টারমিডিয়ারি, কিন্তু সেই ইন্টারমিডিয়ারি দিয়ে আমরা আইদার কিছু একটা কিনি বা কোনো একটা সার্ভিস কিনি, প্রোডাক্ট বা সার্ভিস। ওদের কাছে এগুলো আর কেনার কিছু নেই, ওরা সব কিছু পেয়ে গিয়েছে। বরং এখন আমার আপনার হাতে যদি টাকা থাকে, তাহলে আপনারাও কিনবেন সেই শর্তেই যে টাকা দিয়ে আপনি কিনেছেন, অর্থাৎ বিল গেটস যা যা কিনেছে, বা ধরুন আম্বানি যা যা কিনেছে, আদানি যা যা কিনেছে, সমান টাকা আমার কাছেও যদি একদিন এসে যায়, আমিও সেটা কিনতে পারবো। কিন্তু সেটা দেওয়ার কিছু নেই। টাকাটা যে জন্য ছিল সেটা রিসোর্স কেনার জন্য, রিসোর্সগুলো হ্যান্ড ওভার হয়ে গিয়েছে। অর্থাৎ এটাকে ভাঙতেই হতো একদিন, তাই জন্য আপনাদেরকে ভাঙা হচ্ছে। আর যখনই আপনারা একটু এগোতে চাইছেন, তখনই আবার বলছে ওমিক্রন আসছে, BA.1.4, BA.2, BA.3, BA.4 বা মাঙ্কি পক্স। এইভাবে আপনাদের সবসময় ভয় দেখিয়ে রাখা হচ্ছে। আর আপনারা যত ভয় পাচ্ছেন তত ওদের সুবিধা হচ্ছে। কেননা প্যান্ডেমিক যখন আসে, একটা সরকার যে আপনাদের বাঁচানোর জন্য এত তৎপর, তার প্রথম 3টে কাজ কী ছিল? একটা ছিল হচ্ছে সাথে সাথে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে লোন নিয়ে নেওয়া। লোনটা নেওয়ার আমার কোনো দরকার ছিল না। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে যখন লোন নেওয়া হয় আর এমনি ব্যাংক থেকে যখন লোন নেওয়া হয়, দুটোর মধ্যে তফাৎ আছে। যখন ICICI থেকে আপনি লোন নেবেন, তার উপরে একটা ইন্টারেস্ট দিতে হবে। IMF থেকে যখন লোন নেবেন, সে তো ইন্টারেস্ট নেবেই নেবে, কিন্তু তারপরে আরও কিছু শর্ত রাখবে। এতদিনের লকডাউন রাখতে হবে, এতগুলো ইনফ্রাস্ট্রাকচারকে প্রাইভেটাইজ করতে হবে, এবং এতগুলোকে ভ্যাকসিনেট করতে হবে। ভ্যাকসিনের ষড়যন্ত্র, ভাইরাসের ষড়যন্ত্র সবাই আপনাদের বলবে, তাই আমি আর বিশেষ করে যাচ্ছি না ওর ভেতরে। কিন্তু যখনই যে মুহূর্তে নরেন্দ্র মোদী এটা করলো যে IMF এর থেকে ডেটটা নিয়ে নিল, বুঝবেন IMF এর থেকে একটা শর্তও সে নিয়ে নিল যে কতগুলো লোককে ভ্যাকসিনেট করতে হবে, কতগুলো আমাদের যে ন্যাচারাল রিসোর্সেস সেটাকে প্রাইভেটাইজ করতে হবে। তো সেকেন্ড জিনিস কী ছিল? যখন রাস্তায় মানুষেরা ঘুরে বেড়াচ্ছে, উনি তো হঠাৎ করে লকডাউন ডেকেছিলেন, যেমন করে হঠাৎ করে ডিমনিটাইজ করে দিয়েছিলেন। তো উনি যখন লকডাউনটা ডেকেছেন, তখন আমরা দেখেছি, যেহেতু আমি আগে সাংবাদিক ছিলাম এবং আমার অনেক সাংবাদিক বন্ধু এখনও রাস্তায়, তারা বলেছিল যে দাদা আপনি দেখতে পাবেন না কী করে একটা বাচ্চা ছেলে মেয়েদের পায়ের ছাল উঠে গেছে, অথচ মা তাকে হিড়ির করে টেনে নিয়ে যাচ্ছে। কেননা সে যদি ওখানে বসে যায় তাহলে সেখানেই মারা যাবে। আর সেখানে পুলিশও বসে আছে যে যদি দেখে, কারণ ওরা তখন সাক্ষাৎ চলমান ভাইরাস, তো ওদেরকে যখন ইচ্ছা যেখানে ইচ্ছা তুলে নিতে পারে, কেউ নেই কিছু আটকাবার। পুলিশ তো তখন আপনার বিরুদ্ধে। পুলিশ যদি মেয়েদের গায়ে হাত দেয়, তাহলে তার হাজার রকম সমস্যা হয়ে যায়, এটা আমরা জানি। কিন্তু এই লকডাউন এমন একটা সময়, মেয়েদের গায়ে এমনভাবে হাত তুলেছে পুলিশ, তখন কেউ কিছু বলছে না। কেননা সেই সময় নাকি এমন একটা কিছু বলে দেওয়া হলো, বিশেষ করে ডাক্তাররা এতে অগ্রণী ভূমিকা নিয়েছিল, যে ভাইরাস নামক বিজ্ঞানটাকে একদম পুরোপুরি ভেঙে দেওয়া, সম্পূর্ণভাবে ভেঙে দিয়ে আপনাদেরকে প্রমাণ করে দিল আপনারা ভাইরাস, আমি ভাইরাস। যেটা 2009-তে বেসিক্যালি বিল গেটস, ওয়ারেন বুফেট, রুপার্ট মার্ডক এরা সব বসে ঠিক করেছিল যে কিভাবে ডিপপুলেট করা যায়। এবং ডিপপুলেট করার জন্য রবার্ট ম্যালথুস বলে একজন ইকোনমিস্ট, তার একটা বোগাস থিওরিকে ওরা রেখেছিল সামনে। রবার্ট ম্যালথুস কি বলছে? যে ম্যালথুসিয়ান প্রপোজিশনটা হচ্ছে এই যে মানুষ জিওমেট্রিক প্রপোর্শনে বাড়বে, আর খাওয়ার এবং রিসোর্সগুলো অ্যারিথমেটিক প্রপোর্শনে বাড়বে। তো এমন একটা সময় আসবে, যেটা বাই ডিফল্ট 2020-র কাছাকাছি, যে যখন মানুষ এত বেড়ে যাবে যে আর রিসোর্স থাকবে না সেটাকে নেওয়ার জন্য, অর্থাৎ সমপরিমাণ মানুষকে কমাতে হবে। সেটা বারবার কিন্তু বিল গেটস বিভিন্নভাবে বলে গেছে। আমরা যদি শুনেও না শোনার ভান করি, সেটা আমাদের দোষ। আমাদের জন্য জাকস আটালি একটাই কথা বলেছে, উই আর স্টুপিড পিপল অ্যান্ড উই ডিজার্ভ টু ডাই, যেটা আমি আপনাদেরকে শোনাবো। উনি বেসিক্যালি কী লিখে গিয়েছেন। তো এই মুহূর্তে যখন ব্যাংকিংটাকে ভেঙে দিতে হচ্ছে, তাহলে চায়নার স্টোরিটা কোত্থেকে আসছে? চায়নার স্টোরিটা এই জন্যে আসছে
কেননা যখন ব্যাংক ভাঙতে যায় তার আগে চায়না ডাম্প করতে শুরু করে ডলারকে, রাশিয়া এবং চায়না দুজনেই। এবং চায়না তখন ইউয়ান বলে ওদের যে ভ্যালুটা, সেইটা দিয়ে অয়েল ট্রেডিং শুরু করে, যেটা রাশিয়া এখন করা শুরু করছে, রুবেল আর রুপি দিয়ে ইন্টার ট্রেডিং করছে। ডলারের ভ্যালুটা এই জন্য বেশি আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে, কেননা মিডল ইস্টে যারা তেল বেচে তাদের সাথে একটা সমঝোতা করা হয়, এবং সেই সমঝোতা করার জন্য ওয়াহাবিদের আনা হয়। ওয়াহাবি হচ্ছে সবচেয়ে উগ্র টাইপের ইসলাম, তাদেরকে আনা হয় সৌদি আরবিয়াতে। শর্ত ছিল এই, যে দেশই তেল কিনুক না কেন আপনাদের থেকে ডলারের বিনিময়ে কিনতে হবে। অর্থাৎ যদি আমার তেল দরকার হয় আমাকে আগে ডলার জোগাড় করতে হবে, সেই ডলার তাকে দিয়ে তারপরে আমি তেল পাবো। এই হিসেবে ডলারকে বাড়িয়ে রাখা হয়েছিল। তো এটা তখন ধাক্কা খেলো যখন রাশিয়া আর চায়না ডাম্প করতে শুরু করলো ডলারগুলোকে। ডলার ডাম্প করে দেওয়া মার্কেটে, এবং যদি ইউয়ান আর রুবেলকে আমি ট্রানজাকশনাল কমোডিটি হিসেবে ইউজ করতে পারি, তাহলে কিন্তু আমেরিকার সমূল অধঃপতন হবে। এবং সেই একটা কারণেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প অনেক চেষ্টা করেছিল বিভিন্নভাবে চায়নাকে থামিয়ে রাখার। কেননা চায়না আরও দুটো জিনিস করেছিল, সেটা আপনারা এখনও নোটিস করেছেন কিনা জানি না, যদিও এটা আমেরিকা শুরু করেছিল ডারপার থ্রু দিয়ে, কিন্তু চায়না ওটাকে রিভার্স ইঞ্জিনিয়ার করে প্রথমে ওরা এনে ফেলেছিল পৃথিবীতে। একটা হচ্ছে 5G, যে টাওয়ারগুলো আপনাদের এপাশ ওপাশ সব জায়গায় লেগে গিয়েছে। বেসিক্যালি সেকেন্ড ওয়েভে হঠাৎ করে সবার যে অক্সিজেন কম হয়ে গিয়েছিল, সেটা এই 5Gর জন্যে, যখন ওটাকে হাই মডিউলেশন করা হয়েছিল, ওই একটা কারণে হঠাৎ করে অক্সিজেন কমে গিয়েছিল, আবার হঠাৎ করে অক্সিজেন ঠিক হয়ে গিয়েছিল। এটা কোনো ইনফেকশনে হয় না, যে পুরো ইন্ডিয়া নিঃশ্বাস নিতে পারছে না আবার পুরো ইন্ডিয়া একসাথে নিঃশ্বাস ফিরে পেয়েছে, এটা কখনো হয় না রেডিয়েশন ছাড়া। এছাড়াও আছে কেম ট্রেল। আপনাদের আকাশে সবসময় যে ট্রেলগুলো দেখেন, যেটাকে বলে জেট প্লেনের পেছন থেকে বেরোচ্ছে, বেসিক্যালি এগুলো কেম ট্রেল। There are at least 82 type of carcinogenic chemicals that are sprayed always. প্রবলেমটা হচ্ছে মেন স্ট্রিম মিডিয়া এগুলোকে বারবার চেষ্টা করে বলতে, আপনাদের ভুলিয়ে রাখতে যে এগুলো সত্যি নয়। আপনারাও বিশ্বাস করে নেন যে এগুলো সত্যি নয়, কিন্তু বহু স্টাডি আছে এখন, যে স্টাডিগুলো অধিকাংশ রিট্র্যাক্টেড, বা অধিকাংশ স্টাডিগুলো আপনাদের ওয়ে ব্যাক মেশিনে গিয়ে দেখতে হয়, অর্থাৎ ইন্টারনেটের আর্কাইভ পেজে গিয়ে দেখতে হয়। আজকের ইন্টারনেট পেজে আপনারা পাবেন না। সেগুলো হচ্ছে যে হোয়াট আর দ্য এফেক্টস অফ দিস মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ ফ্রিকোয়েন্সি অ্যান্ড কেমট্রেলস বা হার্ট টেকনোলজি, এটা আপনাদের বডিতে কি কি সমস্যা করতে পারে সেগুলো আপনারা কখনোই জেনে উঠতে পারবেন না। তবে এইটুকু বলে দিই, যতগুলো আপনারা যখন দেখতে পাবেন হঠাৎ করে নিঃশ্বাসের একটু কষ্ট হচ্ছে, হঠাৎ করে সবার দেখবেন একটা লোকালিটি ধরে হয়, কারো রাতে ঘুম হচ্ছে না, অদ্ভুত অদ্ভুত জিনিস। কেননা 5G হচ্ছে ভোল্টেড গেটেড ক্যালসিয়াম চ্যানেলকে খুলে দেয়। আমাদের বডি হচ্ছে আয়নিক ইন নেচার, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে আমাদের বডির মেটাবলিজম হয়, এবং সেই ক্যালসিয়াম চ্যানেল গেটকেও টোটালি ডিস্টার্ব করে। আমাদের সেলের বাইরে আর সেলের ভেতরে ডিফারেন্স অফ ক্যালসিয়াম আয়ন ইজ 100%। 100 ভাগের কম ক্যালসিয়াম আমাদের বডির সেলের ভেতরে থাকে, ইন্ট্রামাসকুলার থাকে। যদি ওর ভেতরে ঢুকিয়ে দিতে পারি, তাহলে আপনার হার্টে প্যালপিটেশন হবে, আপনার হার্ট কন্ট্রাকশন হবে, আপনাদের মাসেল ডিজেনারেশন হবে। আপনারা আর তার জন্য যখনই ডিজেনারেট হবে, যেহেতু আপনারা বেসিক্যালি উই আর মেড অফ প্রোটিনস, এই প্রোটিনগুলো ভেঙে আরএনএ আর ডিএনএ বানাবে, যে আরএনএকে আপনারা RT-PCR এর মাধ্যমে দেখবেন, দেখে বলবেন আপনার এই ভাইরাসটা হয়েছে। এবং যদি ভাইরাস নাও হয়ে থাকে, তারপরে আপনারা একটা প্রোটোকল পাবেন, যে প্রোটোকলের মধ্যেই প্রথমবার দেখেছিলাম যে একটা ভাইরাল ফিভারের জন্য, যার জন্যে ডাক্তাররা আমাদেরকে তাচ্ছিল্য করে বলতো ভাইরাল ফিভার যদি ওষুধ দিই 7 দিনে সারবে, আর যদি ওষুধ না দিই তো 1 সপ্তাহে সারবে। এইভাবেই তাচ্ছিল্য করে বোঝানো হতো যে বেসিক্যালি ওষুধ নাও আর না নাও ভাইরাসটা সেরে যাবে। তারাই হঠাৎ করে বললো যে প্রেডনিসন বলে একটি ওষুধ নেওয়া যায়। প্রেডনিসন মাল্টি অর্গান ফেলিয়ার করে। প্রেডনিসন এমন একটা ওষুধ, স্টেরয়েড, যে ওষুধকে আপনি আগে প্রেসক্রিপশন ছাড়া পেতেন না। এখনও ঘুমের ওষুধ প্রেসক্রিপশন ছাড়া পাবেন না, কিন্তু এই স্টেরয়েডকে আপনি পেয়ে যাবেন প্রেসক্রিপশন ছাড়া। এই প্রেসক্রিপশনে আর এই স্টেরয়েডের জন্য তারপরে আপনার ফাঙ্গাল ইনফেকশন পেয়েছেন। ম্যাক্সিমাম আইসিইউতে যে পেশেন্টদের আমরা দেখেছি সাডেন মাল্টি অর্গান ফেলিয়ার। আমি আমার বাবাকেও হারিয়েছি এইভাবে, কেননা বাবাকে একদিন হঠাৎ করে বলা হলো কোভিড বলার পরে বাবাকে নিয়ে চলে যাওয়া হলো অ্যাপোলোতে ট্রায়াজ বলে একটা জায়গাতে। বাবা কানে শুনতে পেত না, তখন বাবার সেন্সোরিয়াম লস হয়ে গিয়েছিল, বাবা সিকেডি পেশেন্ট ছিল, এবং সেই সময় তাকে কেউ খাওয়ালো না, খাওয়াতে হলো আমাকে, কেননা নার্স তখন ধরবে না। অদ্ভুত পদ্ধতি ওদের, যে কীভাবে লজিক কাজ করে আমি জানি না। নার্স এখান অবধি আসছে,
তারপরে আমাকে দিল, আমি ছুঁলাম, ছুঁয়ে জিনিসগুলো নিলাম, বাবাকে খাওয়ালাম, তারপরে আমি সাইন করতে যাচ্ছি। তাহলে ভাইরাসটা কীভাবে কখন আটকায়, কখন পৌঁছায়, কখন লাফায় কেউ জানে না, কেউই জানে না বেসিক্যালি। এটা একটা শো। এবং যাই হোক, বাবা তখন খেলো। আমার কখনো বিশ্বাস ছিল না যে, প্রথম কথা ভাইরাসের জীবনে বিশ্বাস করিনি, RT-PCR তো একেবারেই নয়। এবং তখন বাবাকে আমি খাইয়েছিলাম। বাবাকে যখন খাইয়েছিলাম, বাবা তখন ভুলে গেছিলো, খুব হালকা মনে পড়তো আমি কে। তো বাবা খাচ্ছিল আর আমাকে বললো যে তুইও খা। তো আমিও সেই চামচ দিয়ে খেলাম। তারপরে বাবাকে যখন নিয়ে যাওয়া হলো, দেখলাম যেন সে অলরেডি খরচের খাতায় চলে গিয়েছে, এইটুকু শরীর হয়ে গিয়েছিল, 42 কিলো। তাকে এমনভাবে নিয়ে যাওয়া হলো যেমন চালের বস্তা, কেননা সে তখন ভাইরাস। এবং তাকে এরমভাবে ছুঁড়ে দিয়ে নিয়ে চলা হলো অ্যাপোলো, কলকাতা অ্যাপোলো। এবং সেখানে আপনাদের কোভিড উইং ছিল, ইউনিট ছিল, যেটা ব্যাক অফ দ্য হসপিটাল, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো আমি ফিরে এলাম, আমিও খেয়েছিলাম, বাবাও খেয়েছিল। এবং এইখানে যদি ভাইরাসটা জমে এইসব জায়গাতে, তাহলে আমারও ওই ভাইরাসটা পাওয়ার কথা ছিল। আমি ফিরে এলাম, ফিরে এসে লাল প্যাথোলজি ল্যাবে টেস্ট করলাম, আরও 2টো ইন্ডিপেন্ডেন্ট ল্যাবে টেস্ট করলাম, প্রত্যেকটায় আমি নেগেটিভ ছিলাম। আমি সাথে সাথে ফোন করলাম ডাক্তারকে। ডক্টরের নাম ছিল মনীশ জৈন। আমি নামগুলো ধরে ধরে বলছি যাতে ভবিষ্যতে আপনারা ওনাদেরকে সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করতে পারেন। কারণ মনীশ জৈনকে যখন বলা হলো, তখন ওনার বলল যে ঠিক আছে, আমি আরেকবার টেস্ট করিয়ে দিচ্ছি। আর তখন কি হতো, টেস্ট করলে আপনার কাছে একটা SMS এসে যেত, নিশ্চয়ই দেখেছেন। যখন টেস্টের স্যাম্পল নেওয়া হলো, তার 20 মিনিটের মধ্যে আবার একটা SMS এলো। 20 মিনিট মানে যখন স্যাম্পলটা নেওয়া হলো, সাথে সাথে বলা হলো সুরঞ্জন মহতে এটা নেওয়া হয়েছে, স্যাম্পলটা নেওয়া হয়েছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে আসতো তখন। 25 মিনিটের মধ্যে তার রেজাল্ট এসে গেল। সাপোজেডলি সেটা RT-PCR মানে অন্তত 24 থেকে 48 ঘন্টা সে ইউজ করবে। 24 মিনিটের মধ্যে বলে দিল যে কোভিড পজিটিভ। দেখেন, আমি 9 দিন পরে বাবাকে ডামা করে ছাড়িয়ে এনেছিলাম, তখন আমি দেখেছি মানুষ কীভাবে মারা যায়। যদি ভবিষ্যতে আপনাদের কি বলে যে আমরা দেখেছি কোভিডে হসপিটালে গিয়েছিল, হসপিটাল থেকে সে আর বেঁচে ফেরেনি, আমি বলে দেবো তারা অ্যাকচুয়ালি কীভাবে মরে গিয়েছে। আমি আপনাদের বলতে পারি। আপনারা যখন যাবেন ভেতরে, যদি এখন তো আর এটা নেই, কিন্তু আগে যদি যেতেন তাহলে দেখতে পেতেন যে যারা দেখভাল করছে তারা দিব্যি বিন্দাস আছে, কোনো অসুবিধা নেই। এইটা যদি রুম হয়, এই রুমের ভেতরে যদি কোভিড পেশেন্টরা থাকে, আর ওই বাইরে যারা বসে থাকে তারাই বাসে করে আসছে, তারা আমাদের মতো জামা প্যান্ট পরে আছে, শুধু ভেতরে যাওয়ার সময় একটা রেনকোটের মতো জিনিস পরে নিচ্ছে। আর তারপরে পেশেন্টদের দেখাচ্ছে ওষুধের কোনো মা বাপ নেই। আমার বাবার সাথে যে ওষুধের প্যাকেটটা এসেছিল তাতে নাম ছিল মার্জিনা বিবি। আমার বাবা হচ্ছে CKD পেশেন্ট, ডায়াবেটিক, সে পাচ্ছে মার্জিনা বিবি 27 ইয়ার্স তার ওষুধ। এতটাই হ্যাফাজার্ড, কেননা তার তো যদি তিনি চলে যেতেন তাহলে তো তার কখনোই অটোপসিটা হতো না। তো এই জন্য ভবিষ্যতে যদি কেউ কোনো দিন বলে যে মানুষকে মরে যেতে দেখেছেন, ভাইরাসের জন্য মরেনি, তাদেরকে ডাক্তার, নার্স ইত্যাদি সরকারি আশীর্বাদে মেরেছে। কারণটা হচ্ছে সরকার তথ্য লোপাট করে দেওয়ার জন্য সব কিছু প্রোটোকল তৈরি করে রেখেছিল, যে আপনারা শরীরটাকেও দেখতে পাবেন না, প্লাস্টিক দিয়ে তাদের মুড়ে দিয়ে যাওয়া হবে। ঈশ্বর খুব করুণাময়, আমার এই লড়াইয়ের সাথ দিল। 13 মেতে বাবা যখন ফাইনালি মারা গেল, আমি 6 মাস বাঁচিয়ে রাখতে পেরেছিলাম। এবং এমন কোনো ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, তখন হয়তো ওই এক্সপেরিমেন্টাল ইঞ্জেকশনগুলো এই পেশেন্টদেরই দেওয়া হতো। বাবার মধ্যে অদ্ভুত রকমের সিনড্রোম দেখেছিলাম, তার মধ্যে ঘিউলিয়ান বার একটা সিনড্রোম, মারাত্মক সিনড্রোম। পেশেন্ট তখন আর কিছু করতে পারে না, তাকে ডাক্তার ICUতে নিয়ে বললো ইনার হয়ে গেছে কোয়াড্রুপ্লেজিয়া। কেননা নামের কোনো কমতি নেই, যে কোনো নাম যখন ইচ্ছা ম্যানুফ্যাকচার করে দেওয়া যায়, যে কোনো মারাত্মক অসুখের জন্যে, যেটা ওনারাই তৈরি করেছেন। আর এই ভাইরাস যে জিনিসটা করছে, আপনারা যদি ভাইরাসকে মানতে থাকেন তাহলে ধরে নিন সারা জীবন আপনাদেরকে এই গল্পটার ভেতর রেখে যা ইচ্ছে তাই করাতে পারে। তা আমি আবার ফিরে আসি, ওরা বেসিক্যালি কী করাতে চাইছে। ও করতে চাইছে এখানে একটা টোটাল সার্ভেলেন্স এই জন্যে যে যখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের হাতে কোনো টাকা নেই, তখন আপনারা যদি মারপিট করতে হঠাৎ করে চলে যান, তার আগে আপনাদেরকে আটকে দিতে হবে। তাই জন্য সার্ভেলেন্সটা করা হয়। এই জন্য আপনারা নিশ্চয়ই দেখেছেন কয়েকদিন আগে থেকে, কয়েক বছর আগে থেকে এইসব মোবাইলগুলোর যে ব্যাটারিগুলো চেঞ্জ করা যেত, আর ব্যাটারি আপনি চেঞ্জ করতে পারবেন না, এই ব্যাটারিগুলো ফিক্সড হয়ে আসে। এর কারণ হচ্ছে এর ভেতরে এখন আগে থেকেই চিপ বসে আসে। অলরেডি 5G বা ওপরে যে এতগুলো স্যাটেলাইট দেওয়া হচ্ছে, প্রত্যেকটা স্যাটেলাইট যাতে এই সেন্সারি এদের থেকে যেন সেন্সার পিক আপ করতে পারে। আপনাদের মোবাইল যদি ডেডও হয়ে থাকে, ব্যাটারিতে যদি কোনো পাওয়ার নাও থেকে থাকে, তবুও এটা রিমোট কন্ট্রোল অ্যাক্সেস দিয়ে এটাকে আবার শুরু করা যায়। আপনারা যদি চেষ্টা করেন তাহলে
ইসরায়েলের প্রজেক্ট ট্যালপিওট, TALPIOT, এটা নিয়ে দেখতে পারেন। আপনাদের প্রত্যেকটা সেল, প্রত্যেকটা যতগুলো ডিজিটাল আপনাদের জিনিস আছে, প্রত্যেকটা জিনিসের রিমোট কন্ট্রোল করা যায় এবং করা হচ্ছে। আপনারা যদি ভাবেন যে আপনারা বিভিন্ন রকম প্রাইভেসি সেটিং করে আপনাদের ফটোগুলো এখানে গচ্ছিত আছে, সুরক্ষিত আছে, তা নয়। প্রত্যেকের কাছে চলে গিয়েছে, প্রত্যেকে এখন জানে, যে জন্য ওরা বলতে পারছে যে 2023-এর মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লেভেল সার্চ ইঞ্জিন আমরা এবার আনতে চলেছি, গুগল বলছে। তার মানেটা হচ্ছে যে আপনি যখন কিছু এখানে সার্চ করবেন, তখন সে বলে দেবে যে কালকের আপনি ঘুমিয়েছেন কিনা, তার আগের দিন আপনার কোনো কষ্ট হয়েছিল কিনা। কেন, কি করে বলবে সেটা যদি দেখতে চান, আজকে এই মোবাইলের মধ্যে ডগ ফুড নিয়ে কারোর সাথে 1 ঘন্টা ধরে কথা বলুন, ডগ ফুড, কুকুরের খাবার নিয়ে বা বেড়ালের খাবার নিয়ে। তারপরে আপনি ইন্টারনেটে চেক করতে যান, দেখবেন আপনাকে সেল করার জন্য অ্যাডভার্টাইজমেন্ট আসছে ডগ ফুড, ক্যাট ফুড ইত্যাদি। এটার মানেটা হলো যে বেসিক্যালি প্রাইভেসি বলে কিছু নেই। আর আমরা যে ভাবি এটা আমাদের বিরুদ্ধে লড়াই, এটা আমাদের বিরুদ্ধে লড়াই নয়। আমরা অলরেডি মৃত ওদের কাছে, শুধুমাত্র পিঁপড়ের মতো এপাশ ওপাশ জড়ছি। আমাদেরকে যত তাড়াতাড়ি মেরে দেওয়া যাবে ততই মঙ্গল। ওদের লড়াইটা এখন রাজায় রাজায়, সবার কাছে যে যার বড় বড় পিস অফ ল্যান্ড, অফ রেয়ার আর্থ মিনারেল সব নিয়ে নিয়েছে। কে কোনটা রাখবে সেটাই হচ্ছে তাদের মেন লড়াইটা। অর্থাৎ রথচাইল্ড ভার্সেস রকেফেলার ভার্সেস চায়না ভার্সেস রাশিয়া, এদের মধ্যে লড়াই। মানুষ বলে কিছু আর নেই। আপনারা যদি ভাবেন যে আপনাদের সম্বন্ধে ভাবছে সরকার, আপনারা যদি আজকের এই যে আমরা বক্তৃতা দিলাম, কালকে সরকার ভাববে যে বক্তৃতা দিয়েছে, এবার আমাদের একটু ভেবেচিন্তে কাজ করতে হবে, কিচ্ছু হবে না। এবং আপনারা লাস্ট 2 বছরে দেখেছেন সরকারের কিচ্ছু যায় আসে না। নির্মলা সীতারামনকে যখন বলা হচ্ছে যে টাকা কেন পড়ে যাচ্ছে, অর্থাৎ অর্থমূল্য কেন পড়ে যাচ্ছে, বলছে যদি রুপিস পড়ে যাচ্ছে তো রুপিসকে টেনে তুলে নিন। এগুলো কখন বলতে পারে? যখন জানে যে এই মানুষদের কাছে মানুষদের ভ্যালু কিছু নেই। ওরা কি বললো তাতে কিছু যায় আসে না, বা আমি ওদেরকে কি বললাম তাতে কিছু যায় আসে না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওরা আমাদেরকে কিছু করতে পারবে না। তবে আপনারা করতে পারবেন, আগে জানতে হবে প্রবলেমটা কি। আগে ভাইরাস আর ভ্যাকসিন থেকে উঠে আসুন। এইগুলোকে তো কোনো মতেই মানা যাবে না। প্রশ্নগুলো করতে শিখুন। এখানে AIM এর যতজন আছে তাদের থেকে সার্টিফিকেটগুলো নিয়ে নিন, RTI-গুলো নিয়ে নিন, পেপারগুলো, যেগুলো আপনারা মুখে ছুঁড়ে দিতে পারেন লোকের, যে ভ্যাকসিনটা, ভাইরাসটা, এগুলোর বিরুদ্ধে যখনই আমরা RTI করেছি এর কোনো যৌক্তিকতা, বাধ্যকতা নেই, তাহলে কেন বাধ্য করা হচ্ছে? এটা কোন ডিস্ট্রাকশন? এইটা করে ওদেরকে আটকে রাখুন। কিন্তু এটাই আপনাদের শেষ যুদ্ধ নয়। আপনার আসল যুদ্ধটা হওয়া উচিত ছিল ব্যাংকের বিরুদ্ধে, কিন্তু সেটা হয়নি। আপনারা আজকের দিনে ভাবছেন ব্যাংকে টাকা রেখেছেন, এটা তো একটু জবরদস্তি রাখানো হয়েছে। এখন আপনারা ভাবছেন তাও 1%, 2% সুদ পাচ্ছেন। ক্যালকুলেট করে দেখুন, আপনারা নেগেটিভ সুদ পাচ্ছেন। নেগেটিভ সুদটা কীরকম? আপনি যে ডেবিট কার্ডটা ধরে রেখেছেন, 3 বার সোয়াইপ করলে তারপরে কত % দিতে হয়, 5,000-এর নিচে টাকা নেমে গেলে কতটা টাকা আপনাদের দিতে হবে, যদি চেক বই হয় তার জন্য কত হবে, KYC যদি মিস করেন কত টাকা হবে, পেনাল্টি কত টাকা হবে। ইভেনচুয়ালি আপনি ওখানে টাকা তো রাখছেন, যেটা জবরদস্তি আপনার থেকে নিয়ে নেওয়া হয়েছে। এরপরে সে তার উপরে আবার ট্যাক্স নিচ্ছে ঘুরে, যে তোমার টাকা আমি রাখছি, যেন বিশাল কোনো কাজ করে ফেলেছে। আর টাকাটাকে আমি যে বাইরে রাখবো, সেটাকে যে কোনো দিন আবার উনি এসে বলবেন, মিত্র আজ 12 बजे से आपका ডিমনিটাইজ হয়ে গেয়া। আর এর বিরুদ্ধে যতগুলো সোশ্যালিস্ট পার্টি আছে, তথাকথিত জনদরদি, মানুষ দরদি পার্টি আছে, তারা কিছুই আর করছে না। এবং আপনারা আরও একটা অ্যাঙ্গেল ভেবে দেখবেন, এটা পশ্চিমবাংলার জন্য বিশেষভাবে কাজে লাগে, আমাদেরকে আরও ভাবায় যে আমাদের যে চিফ মিনিস্টার, সে কিন্তু গ্লোবালিস্ট এজেন্ডাকে, আর একমাত্র দিল্লির যে চিফ মিনিস্টার AAPর নামটা কি, অরবিন্দ কেজরিওয়াল একটা সার্ভেলেন্স সিস্টেমে নিয়ে যাচ্ছে, যেমন করে নিউ ওয়ার্ল্ড অর্ডার চাইছে। কিন্তু বেঙ্গল ঠিক সেইভাবে একটা ইকোনমিক অ্যাঙ্গেল দিয়ে নিয়ে যাচ্ছে, যেভাবে নিউ ওয়ার্ল্ড অর্ডার চাইছে। যখন উনি প্রথম চিফ মিনিস্টার হন, উনি বোধহয় বিশ্বের প্রথম চিফ মিনিস্টার, মানে একটা স্টেটের মিনিস্টার, কান্ট্রিরও মিনিস্টার নয়, যাকে দেখা করতে তৎকালীন হিলারি ক্লিন্টন এসেছিল। প্রথমে ওনার সাথে দেখা করে ওনাকে কনগ্র্যাচুলেট করার জন্যে এসেছিল হিলারি ক্লিন্টন। এই ক্লিন্টন ফাউন্ডেশন নিউ ওয়ার্ল্ড অর্ডারের একটি অন্যতম খুঁটি। ওনার কাজটি সম্পূর্ণ আলাদা। উনি যে কাজগুলো করেন সেগুলো বললে আপনারা এখন বিশ্বাসই করবেন না, কিন্তু এইটুকু বলতে পারি যে এর মধ্যে চাইল্ড কিডন্যাপ, মানে যে অ্যাবর্টেড
ফিটাল সেলস, যেগুলো দিয়ে ভ্যাকসিন তৈরি হয়, যেগুলো দিয়ে এইচইকে বলে একটা সাইনোটেক্স বলে একটা আসে, যেগুলো আপনার পেপসিতে থাকে, কোকাকোলাতে থাকে, বিভিন্ন খাবারে থাকে, যেটা বেসিক্যালি অ্যাবর্টেড ফিটাল সেল দিয়ে তৈরি হয়। অর্থাৎ আপনি যখন পেপসি আর কোকাকোলা খাচ্ছেন, আপনি কিন্তু জ্যান্ত মানুষের তাদেরকে মেরে দেওয়ার পরে তার সেলগুলো নিয়ে খাচ্ছেন। এটা মাথায় রাখবেন যতবার আপনার একটা কোল্ড ড্রিঙ্কস খেতে যাবেন। এবং এই হিলারি ক্লিন্টন দেখা করে গেছিল আগে ভারতবর্ষে আসার পরে, প্রথমে দেখা করেছিল আপনার আমাদের দিদির সাথে, তারপরে মনমোহন সিংয়ের সাথে। আজকে দিদি করছেনটা কি? দিদিকে দেখবেন, দিদি আমাদের বোধহয় একমাত্র আমাদের এটা স্টেট যেখানে আমরা 3 মাস বিলিংয়ে ইলেকট্রিক বিল ভরি। আমরা প্রতি মাসে ইলেকট্রিক বিলটা ভরি না, 3 মাস পর পর আসে। এর একটা প্রবলেম আছে। আমাদের যে ইলেকট্রিসিটিটা আসে, সেই ইলেকট্রিসিটিটা আসে দেখবেন এত থেকে এত ইউনিট এত টাকা, তারপরের ইউনিট একটা এক্সট্রা টাকা, তারপরের ইউনিট একটা এক্সট্রা টাকা। এটা যদি প্রতি মাসে আমি দিই, তাহলে আমি লোয়ার ইউনিটের পয়সা হিসেবে করে দেবো। কিন্তু আমি যদি 3 মাসের হিসেবে দিই, তাহলে আমি কিউমুলেটিভ বেসিসে অনেক এক্সট্রাটা দেবো, আমি 8 টাকা ইউনিট হিসেবে দেবো, যেটা বেসিক্যালি আমি 6.5 টাকা হিসেবে দিতে পারতাম। এটাকে বলে ইনডাইরেক্ট ট্যাক্সেশন অন দ্য পিপল। করেছে কি করছে? করে এবার সে ওই বিধবাশ্রী, ওনার আবার বিধবারও এক্সট্রা আছে, বাঘে মরলে তার বিধবা আছে, তারপরে অ্যাক্সিডেন্টে মরলে তার বিধবা আছে, বিভিন্ন বিধবাশ্রী করে নিয়ে উনি যেটা করেছেন বায়োমেট্রিক সিস্টেমে এনেছেন। ঘরে বউদেরকে রাস্তায় দাঁড় করাতে পেরেছেন উনিই একমাত্র। দাঁড় করিয়ে ওদের বায়োমেট্রিক্সটা নিয়ে নিয়েছে। সাধারণত যাদের বায়োমেট্রিক্সটা পাওয়া সবচেয়ে মুশকিল। আজকের এনআরসি দিয়ে উনি যতই চাচ্ছেন, উনি এনআরসির আরও বেশি এগিয়ে কাজ করে দিয়েছেন। উনি সবাইকে ভ্যাকসিনেট করেছেন। মুসলিম পপুলেশন ভ্যাকসিনেট হতে চায় না, বিশেষ করে নরেন্দ্র মোদীর আন্ডারে। যখন তারা ভাবছে যে নরেন্দ্র মোদী তাদের মারতে চায়, তার আমি কতজনকে বলেছি আমার আশেপাশের লোকেরা, তারা কখনো ভ্যাকসিন নেয়নি, তারা আরটিপিসিআর টেস্ট করায়নি, তারা এখানে মেডিকেল সায়েন্সটা অনেক বেশি বোঝে। তারা জানে যে আমাকে আগে ব্যাকটেরিয়ার টেস্ট করতে হবে, ফাঙ্গাসের টেস্ট করতে হবে, তবে গিয়ে আমি আরটিপিসিআর টেস্ট করবো বা করবোই না। আর যদি কিছু প্রবলেম হয়ে যায় তাহলে দাদাকে ফোন করবো, দাদা কি ওষুধ আছে বলে দেবে, আর তারপরে আমি ভালো হয়ে যাবো, তাহলেই হয়ে গেল। আমি কখনো কেস লোড বাড়তে দিইনি। আমার ওই এরিয়াতে কারো কেস লোড বাড়তে দিইনি, কাউকে ডাক্তারের কাছে যেতে দিইনি, কাউকে ভ্যাকসিন নিতে দিইনি। তাহলে ভ্যাকসিনটি দিয়েছেন কি? দিদিমণি দিয়েছেন। দিদিমণি বলেছেন চালটা আর ডালটা পাওয়ার জন্য তোমার ভ্যাকসিনটা দরকার। তো দিদি মারাত্মক কাজ করে ফেলেছেন। যে সব লোকেদের থেকে বায়োমেট্রিক পাওয়া যায় না, উনি তার সবার থেকে বায়োমেট্রিক নিয়ে নিয়েছেন। অর্থাৎ এটা ভাববেন না যে উনি জনদরদি। উনি পশ্চিমবাংলার যেটা করতে যাচ্ছেন সেটা সবচেয়ে খতরনাক। যদি ডিমনিটাইজেশনের সবচেয়ে বড় সমস্যা এরপরে আমরা কেউ ভুগতে যাই, সেটা হবে এই পশ্চিমবাংলা। কারণ এরপরে বেলিন আসবে, ডিজিটাল কারেন্সি আসবে। ডিজিটাল কারেন্সি আপনারা ভাবছেন হঠাৎ করে আসবে, সেভাবে আসবে না। আসবে রাইটের মধ্যে দিয়ে, একটা কোনো যুদ্ধের মধ্যে দিয়ে। এইভাবে আসে, সমস্যা হয়ে যায়, তারপরে বলবে একটা সাইবার অ্যাটাক হলো, এবং সেই সাইবার অ্যাটাক হওয়ার জন্য আপনার যে ব্যাংক, তার আপনি টাকাটা হঠাৎ পাচ্ছেন না। আপনি নিশ্চয়ই দেখেছেন মাঝে মাঝে আপনাদের ইন্টারনেট ডাউন থাকে, কিছুতেই আর চালু করতে পারবেন না। মাঝে মাঝে সিম কার্ড আপনাদের অফ হয়ে যায়। কেন অফ হলো জানেন না। আপনি যদি জিজ্ঞেস করেন যে সিম কার্ডটা কেন অফ, তো হয়ে যায়। আপনি যে পুরনো সিমে ধরে থাকবেন, পুরনো, এই নতুন সিমগুলোতে 5G ডিজিটাল এগুলো আছে বলে ইচ্ছে করে আমি পুরনোগুলো ধরে রেখেছিলাম, তা যে করবেন সেটাও হবে না। আপনার হঠাৎ করে সিমটা বন্ধ হয়ে গেল, বলে যে এবার আপনাকে নতুনটা নিতেই হবে। শুধু তাই নয়, আপনি যে একটা মোবাইল রাখবেন তাও হবে না। কেননা আপনার বাবার HDFC ব্যাংক আছে, আপনার মায়ের HDFC ব্যাংক আছে, তাহলে মায়ের জন্য একটা HDFC খুলতে হবে এই ফোনে, বাবার জন্য খুলতে হবে এই ফোনে। অর্থাৎ আপনাকে বেসিক্যালি যতভাবে আটকে রাখা যায় ততভাবে অলরেডি করা হয়েছে। এগুলো মাথায় রাখবেন। আপনারা যে কথায় কথায় ফোনপে, জিপে এগুলোতে চলে যান, এগুলোকে এবার বন্ধ করুন। আর যত পারবেন আপনারা ব্যাংকে টাকা কম রাখুন। এখন একটা ব্যাপার করছে মিউচুয়াল ফান্ড, শব্দটা বুঝতে পেরেছেন তো? আমরা যখন টাকা নিই সেটাকে বলবে লোন, আমরা নিলাম লোন। কিন্তু যখন সরকার নয়, এই বেসরকারি যে যারা টাকাটা নেয় তারা বলবে মিউচুয়াল ফান্ড, তোমারও ফান্ড আমারও ফান্ড। এটা হয়ে গেল, তাহলে আমাদের লোন থাকলো না। আর তারপরে বললো মিউচুয়াল ফান্ডস আর সাবজেক্টেড টু মার্কেট রিস্ক। আজকে যখনই ব্যাংকে যাবেন তখন সবাই আপনাকে মিউচুয়াল ফান্ড খুলতে বলছে। এর কারণটা এটাই, আপনার টাকাটাকে ঢুকিয়ে দিচ্ছে, কারণ এই টাকাটাকে ক্র্যাশ ওরা করাবে। তো এই জন্য টাকা কিছু ক্যাশ হিসেবে আপনাদের কাছে রেখে দিন। আমি জানি যদি কোনোদিন বলে মিত্র
আজ থেকে আবার ওই টাকারও কোনো ভ্যালু নেই, হতে পারে সমস্যা। তথাপি যদি ডিজিটাল কারেন্সি অন্তত আনতে পারবে না, কারণ ডিজিটাল কারেন্সি যে মুহূর্তে আসবে ওই যে টাকাটা আছে ওটা দিয়ে অন্তত লোকাল আমরা ইকোনমিটাকে চালাতে পারবো। এই জিনিসটা আপনাদেরকে জানতে হবে। আর জানতে হবে যে ব্যাংকের থেকে মিনিমাম ট্রানজ্যাকশন কত করা যায়। যত ওটিপি কম আপনারা দিতে পারবেন তত ভালো। আর যত যদি শেয়ার করেন, তাও বলবো শেয়ার বেটার দ্যান মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডে রাখবেন না শেয়ারের, তাও একটা প্রমিসারি নোট, শেয়ারটাও একটা প্রমিসারি নোট। আপনারা কোনো একটা জায়গায় যেতে পারেন, যদি ওটা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রমিসারি নোট হয় আপনি এনএসডিএল এ যেতে পারবেন বা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে যেতে পারবেন। কিন্তু মিউচুয়াল ফান্ডে যদি যান, যে আপনাকে মিউচুয়াল ফান্ডটা বেচেছিল তার কাছে যাবেন, সে বলবে স্যার ইট ওয়াজ সাবজেক্টেড টু মার্কেট রিস্ক, ইউক্রেনে যুদ্ধ হয়েছে, আপনার টাকা চলে গিয়েছে। কেননা অরুণ জেটলি এটা করতে চেয়েছিল, ব্যাংককে বেল ইন করতে চেয়েছিল। বেল ইন মানে কি, আপনার যত টাকা আছে তার 50% ব্যাংক রেখে দিতে পারে, শুধুমাত্র ব্যাংক যাতে বেঁচে থাকতে পারে লজিক্যালি। অর্থাৎ আপনি খুব কষ্ট করে 6 লক্ষ টাকা জমিয়েছেন, কালকের আপনাকে বলতে পারে ব্যাংককে বেল ইন করতে হয়েছে, আপনি 3 লক্ষ টাকা পেলেন, আর 3 লক্ষ টাকা আমি রেখে দিলাম আমার নিজের জন্য। এইটা হচ্ছে ব্যাংকিং সিস্টেম। এই ব্যাংকিং সিস্টেম এবার ভাঙতে চলেছেই, যদি না আমরা লড়তে পারি। এবং আমাদের লড়াইটা ভুল জায়গায় হচ্ছে, ওরা ভ্যাকসিন আর ভাইরাসের মধ্যে দিয়ে রেখেছে। অ্যাকচুয়ালি আমাদের হতে হবে সবসময় 5G আর ব্যাংকিংয়ের মধ্যে। কেননা 5G সেই গ্রিড সিস্টেম, যে গ্রিড সিস্টেমের দ্বারা আমাদেরকে 24/7 আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে আটকে রাখা যাচ্ছে। 5G সেই সিস্টেম যেটা আপনাদের এই ভ্যাকসিনের মধ্যে যে গ্রাফিন অক্সাইড দেওয়া হয়েছে, সেই গ্রাফিন অক্সাইডকে অ্যাক্টিভেট করতে সক্ষম আছে। এবং সেই গ্রাফিন অক্সাইডকে কেন করছে, কেননা ক্লাউড সোয়াব তো বলেই দিয়েছে। এরপরে সেই দিন আসছে যখন আমরা বডি এবং ডিজিটাল স্পেসকে আটকে দেবো, একসাথে করে দেবো। এটা কি ইয়ার্কি মেরে বলছে নাকি? আর যদি ইয়ার্কি মেরে বলে তো তাহলে নরেন্দ্র মোদী তার পা চাটে কেন? তা কেন বলে যে ক্লাউড সোয়াব শুন রাহা হ্যাঁ না, কেন বলেছে? কেননা সে হচ্ছে ক্লাউড সোয়াবের চাকর। ক্লাউড সোয়াব হেনরি কিসিঞ্জার আর CIA থেকে তৈরি একটা প্রোডাক্ট। ক্লাউড সোয়াবের সম্বন্ধে আমি বিশেষ কিছু বলবো না, অনেকটা সময় হয়ে গেল। কিন্তু এইটুকু বলতে পারি, ক্লাউড সোয়াব যেটা চায় সেটা আজকের সব ইউজেনিস্ট চায়। এবং ক্লাউড সোয়াবের নিজের কথায় আজকের দিনে যতগুলো গভর্নমেন্ট আছে সবগুলো তার কথায় ওঠে আর বসে। এবং তার কথাটা কি, তার কথাটা হচ্ছে টোটাল কমপ্লায়েন্স, টোটাল সার্ভেলেন্স, টোটাল ডিজিটাল মানি এবং টোটাল ডিজিটাল লিভিং। কেননা ওদেরকে তো আপনাদের আর কিছু দেওয়ার নেই। আপনাদের কাছে যে টাকাটা আছে সে টাকা নিশ্চয়ই দেখেছেন পারচেসিং পাওয়ারটা কমে গেছে। অর্থাৎ আগে যদি আপনার হাতে 3000 টাকা থাকতো, সেই 3000 টাকায় আপনি যা করতে পারবেন, আজকে 3000 টাকায় আপনি তা করতে পারবেন না। এটা শুধু ভ্যালু হিসেবে বলছি না, আপনার কাছে অপশানও কমে গেছে। কোথায় অপশান আছে? এই জায়গায় যাওয়া যাবে না, সেই জায়গায় যাওয়া যাবে না, এটা কেনা যাবে না, ওটা আউট অফ মার্কেট। আপনার কাছে অপশানও কমে গেছে, তার ভ্যালু, আর যে অপশান আছে তার ভ্যালুও বেড়ে গেছে। ইট ইজ হাইপার ইনফ্লেশন। এটা পড়ে যাবে, এটা ভাঙতে বাধ্য। এবং এই ব্যাংকিং সিস্টেমকে আপনাদেরকে আটকাতে হবে, এই 5G সিস্টেমকে আপনাদেরকে আটকাতে হবে। এবং এইগুলো আটকানোর জন্যে সেটা এইখানে বসে হবে না। কেননা আমাকে তখন যেটা বলতে হবে বা যে বক্তাদের বলতে হবে, সেটা তখন 700 বছরের একটা ইতিহাস বলতে হবে, অন্তত 100 বছরের একটা তো ইতিহাস বলতেই হবে। যে সুদটা কিভাবে হয়েছে, গোস্ট ইকোনমিটা কিভাবে তৈরি হয়েছে, আজকে সোনাটা কোথায়, এবং সেই সোনাটাকে আমরা আদৌ ফেরত পাবো কিনা। যদি সোনা ফেরত না পাই তো কার এগেনস্টে আমরা সেই টাকাটাকে ধার্য করব। কেননা অলরেডি আপনারা দেখেছেন আপনাদের নামে আর কিছু নেই। যেটা ন্যাশনাল প্রোডাক্ট, যতগুলো ন্যাশনালাইজ ছিল সবগুলো প্রাইভেটাইজড হয়ে গেছে, আম্বানি আর আদানি। অন্তত এই দুটোকেও আটকাবার চেষ্টা করুন। আদানির অনেক প্রোডাক্ট আছে, আদানি উইলমার যেটা হচ্ছে কোহিনুর বাসমতি, তারপরে আপনার চারমিনার বাসমতি, ফরচুন, এই প্রত্যেকটা ব্র্যান্ড, এগুলো তো আপনারা আটকাতেই পারেন, বন্ধ করে দিন। 70% অফ ইটস প্রডিউস অফ আদানি উইলমার কামস ফ্রম দিস ব্র্যান্ডস। এগুলোকে বন্ধ করে দিন, ওদেরকে ক্র্যাশ করান, এটা দেখান যে আমরাও কিন্তু দেখছি। আপনারা জিও মোবাইল থেকে, হ্যাঁ জিও মোবাইল আপনাদের 60 টাকা বোধ হয় এক্সট্রা ফায়দা দিচ্ছে যদি আপনারা জিও কানেকশন নেয় ভিসাভিস এয়ারটেল বা ভোডাফোন, এটাই আমার মনে হয়। জিওটাকে ছেড়ে দিন, পোর্ট করে নিন, পরে আবার ভবিষ্যতে পোর্ট করবেন। কিন্তু দেখান আপনাদের তো কিছু ইনস্ট্রুমেন্ট থাকবে, আপনাদের হাতে কোনো ইনস্ট্রুমেন্ট নেই টু ডু এনিথিং। আপনারা ভাবছেন রাস্তায় দাঁড়িয়ে কিছু করা যাবে, কিছু করা যাবে না। এর কারণটা হচ্ছে যে সব কিছুই ওদের হাতে। আপনাদেরকে ঘুরতে দেবে, যেমন আমাদেরকে এখানে বলতে দিচ্ছে, আমরা বলে গিয়ে ভেতরে খুব খুশি হবো যে আমরা প্রচুর বলেছি, যা যা ছিল সব বের করে দিয়েছে, কিচ্ছু হবে না। কালকে দিয়ে আবার সেই সমান হবে, দেখবেন ঠিক আবার ভ্যাকসিন নিয়ে বলতে এসেছে, আবার বলছে বাঁদরের মাঙ্কি পক্স ভাইরাস বাড়ছে, ইত্যাদি ইত্যাদি করে আবার সবার নিয়ে নেবে। বুস্টার ডোজ কতজন নিয়ে নিয়েছে, এখন তো গর্বের সাথে 4th বুস্টার নেওয়ার জন্য কেউ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তাদের যতই কষ্ট হচ্ছে, আমি যতজনকে দেখেছি একজন ছাড়া
তারা সবাই বলছে ইঞ্জেকশন নেওয়ার আগে যেমন ছিলাম ইঞ্জেকশন নেওয়ার পর একদম তাই নেই, তথাপি তারা কিন্তু বুস্টার ডোজ নিয়ে চলেছে। এটাকেই জাক স্যাটালি বলেছিল যে আমরা ওদেরকে এমনভাবে ট্রমাটাইজ করতে হবে যেন তারা বাচ্চা ছেলের মতো হয়ে যায়। বাচ্চা ছেলে কি করে, চকলেটের জন্য করে কাঁদবে, দুটো থাপ্পড় মারবো, সে আবার ভুলে যাবে, আবার কালকে কাঁদবে, আবার থাপ্পড় মারবো, ভুলে যাবে, কিন্তু তাকে যেটা করানোর আমি সেটা করিয়ে নেব। সেটা হচ্ছে জাক স্যাটালির কথা। তো বেসিক্যালি অ্যাকচুয়ালি আমি বলাটা বোধহয় অ্যাপ্রাপ্টলি আমাকে বন্ধ করতে হবে, কারণ টাইমটা অনেক হয়ে গিয়েছে। দেবাশিস স্যার বলবেন, আমি তাড়াতাড়ি শেষ করছি। শুধু এইটা বলে আমি শুধু এইটা বলছি, কেননা